ওকে, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে এন্ডোস্কোপি। আমরা এর আগে এমআরআই পর্যন্ত শেষ করেছি এবং এরপরে আমরা এন্ডো এনজিওগ্রাম যেটা আছে ওটাও শেষ করেছি। এনজিওগ্রাম এই দুটো টপিক। তো এন্ডোস্কোপিতে আমরা জানবো, এখানে কয়েকটা কথাবার্তা দেওয়া আছে, এগুলা পড়লেই চলবে। কি কি কারণে এন্ডোস্কোপি করা হয় এগুলা। তো চিকিৎসাজনিত কারণে আমাদের শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গ বা গহ্বরকে বাইরে থেকে সরাসরি দেখার প্রক্রিয়ার নাম হচ্ছে এন্ডোস্কোপি। হ্যাঁ, এন্ডোস্কোপি। এন্ডো মানে হচ্ছে ভিতরে, আমাদের দেহের ভিতরের অংশগুলো সরাসরি দেখবে। তো এন্ডোস্কোপিক যন্ত্র দিয়ে শরীরের ফাঁপা অঙ্গগুলোর ভিতরে পরীক্ষা করা যায়, মানে এক্ষেত্রে আমাদের যে হলো অর্গান যেগুলো রয়েছে, ফাঁপা অর্গান, ওইগুলোর ভিতর দিয়ে পাইপ ঢোকানো হয়। এখান দিয়ে ডিরেক্ট, এখানে পাইপের মাথায় একটা লাইট সহ তোমার একটা ক্যামেরা লাগানো থাকে। এটার মাধ্যমে বাইরে থেকে একটা টিভি স্ক্রিন থাকে, ওখানে বাইরে থেকে দেখা যায় আর কি ভিতরে কি কন্টেন্ট আসসালামু আলাইকুম। আছে না আছে। ওয়ালাইকুম আসসালাম। তো এন্ডোস্কোপিতে দুটা স্বচ্ছ নল থাকে। তাহলে কেটে আসতে পারে কয়টা স্বচ্ছ নল থাকে? দুটা স্বচ্ছ নল কিন্তু পাওয়া যায়। তো একটা নল দিয়ে বাইরে থেকে রোগীর শরীরের নির্দিষ্ট অঙ্গের ভিতরে তীব্র আলো ফেলা হয়। মানে বাইরে থেকে আমাদের একটা লাইট থাকবে আর একটা দিয়ে ক্যামেরা থাকবে। হ্যাঁ, একটা লাইট একটা ক্যামেরা, দুটা থাকবে এই জায়গাটাতে। তো আবার এটি করা হয় অপটিক্যাল ফাইবার দিয়ে, মানে এখানে অপটিক্যাল ফাইবার থাকবে, আলো এই ফাইবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে প্রবেশ করবে। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আশা করি বিষয়টা বুঝছো তোমরা, যেহেতু আলোর প্রতিসরণ অধ্যায়টা পড়ে আসছো। তো এই ক্ষেত্রে মনে করো আমাদের এটা একটা ফাইভ, তো এটা একটা ফাইভ, তো এটা একটা ফাইভ। তো আলো মনে করো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায় প্রতিফলিত হয়ে 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 আলটিমেটলি আমাদের এই মাথা পর্যন্ত আসবে। ঠিক আছে। তো রোগীর শরীরের ক্ষতিগ্রস্ত বা রোগাক্রান্ত জায়গাটা আলোকিত করার পরে সেই এলাকার ছবিটি দ্বিতীয় স্বচ্ছ নলের ভিতর দিয়ে দেখা যায়। মানে এক জায়গায় ক্যামেরা লাগানো থাকবে আর এক জায়গায় লাইট লাগানো থাকবে, লাইট দ্বারা আমাদের ওই জায়গাটা আলোকিত করবে। দ্বিতীয় যে তোমার নলটি থাকবে ওটা দ্বারা ক্যামেরা লাগানো থাকবে, ক্যামেরা দ্বারা ছবি তোলা হবে বা দেখা হবে লাইভে। তো কোনো বস্তু দেখতে হলে সেটা সরলরেখায় থাকতে হয়, কিন্তু শরীরের বিভিন্ন কোনো অঙ্গের ভিতরে সরলরেখা থাকানো সম্ভব নয়, তাই ছবিটি দেখার জন্য অপটিক্যাল ফাইবার বের করা হয়। মানে এই নলিটা বা এই নলটা তোমার যে সোজা হইতে হবে তা না, এটা অপটিক্যাল ফাইবার ইউজ করা হবে তো এই জায়গাটাতে। তাই এখানে তোমার এটা বাঁকা হলেও খুব সমস্যা হবে না। মানে এটা বাঁকা, এই যে আমাদের অপটিক্যাল ফাইবার যেরকম তোমার আলোর পাস হয় এদিক এদিক, সেম ভাবে এটা অপটিক্যাল ফাইবার হওয়াতে এটা বাঁকা হলেও সমস্যা নাই। তো এই জায়গাটাতে আসলে পূর্ণবন্ধের প্রতিফলন ঘটে, ফলে আলো আঁকাবাঁকা পথে যেতে পারে। শরীরের অভ্যন্তরের একটা নির্দিষ্ট জায়গা সূক্ষ্মভাবে দেখার জন্য অত্যন্ত সরু 5 থেকে 10 হাজার অপটিক্যাল ফাইবারের একটা বান্ডিল ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে কত হাজার অপটিক্যাল ফাইবার থাকে? 5 থেকে 10 হাজারের অপটিক্যাল ফাইবারের বান্ডেল। প্রত্যেকটা ফাইবার একটা বিন্দুর প্রতিচ্ছবি নিয়ে আসে বলে সব মিলিয়ে অত্যন্ত নিখুঁত একটা ছবি দেওয়া সম্ভব হয়। তো অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু হয় বলে 5 থেকে 10 হাজার ফাইবারের বান্ডেলটি প্রস্থচ্ছেদ কয়েক মিলিমিটারের বেশি হয় না। মানে এটা মানে এমন না যে খুব বেশি মোটা, গলা দিয়ে কেমনে ঢোকাবে। তো এটা কিন্তু মোটামুটি বেশ তোমার কয়েক মিলিমিটারের মাঝে হয়ে যায়। তো এই যে আমাদের অপটিক্যাল ফাইবারগুলো খুবই খুবই চিকন হয়, এগুলা ন্যানোমিটার পর্যায়ে হয়। তো যার কারণে এগুলো আসলে 5-10 হাজার হলে বান্ডেলটা অনেক বেশি বড় হয় না, মিলিমিটার পর্যায়ে থাকে। তো এটা ডিরেক্ট এদিকে মনে করো গলা দিয়ে প্রবেশ করানো হবে, ইন্টেস্টাইন দিয়ে যদি আমাদের ইন্টেস্টাইনের যদি কিছু দেখতে চাই তাহলে অ্যানাস দিয়ে প্রবেশ করানো হবে। আর যদি আমাদের মনে করো এখানে স্টমাক, তারপর স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, মানে এটা আসলে আমাদের একদম তোমার লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত যাওয়া সম্ভব। এই নলিটা দিয়ে একদম তোমার মুখে হা করে, এই জায়গাটাতে হা করে একদম তোমার পাকস্থলী হয়ে, একটু ওয়েট করো, আমাদের ওয়ান নোটটা ডিস্টার্ব করছে। তো এখানে পাকস্থলী হা হা করে আমাদের এই যে জায়গাটা মুখ হা করে একদম পাকস্থলী হয়ে তোমার যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত পর্যন্ত যাওয়া সম্ভব, এগুলো দ্বারা আমাদের এটা দেখা সম্ভব একদম। তো অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু হয় বলে 5 থেকে 10 হাজার, আমাদের এখানে কয়েক মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এটা। 5 থেকে 10 হাজারের বান্ডেলটা আর কি।
তো আমাদের বর্তমানে অত্যন্ত ক্ষুদ্র সিসিডি ক্যামেরা প্রযুক্তির সাহায্যে এন্ডোস্কোপিটা করা হয়। আলোয় একটা ক্ষুদ্র ক্যামেরা বসিয়ে সেটা সরাসরি আমাদের ভিতরে ঢুকিয়ে ভিডিও সিগন্যাল দেখা সম্ভবপর হচ্ছে। মানে বর্তমানে আসলে যেহেতু আধুনিক প্রযুক্তি চলে আসছে, তো এখন আমরা বিভিন্ন সিসিডি ক্যামেরা ইউজ করার মাধ্যমে এন্ডোস্কোপিটা করা হয়ে থাকে। তো এন্ডোস্কোপির মাধ্যমে আমাদের যে কোনো ধরনের অস্বস্তিবোধ ক্ষত প্রবাহ স্বাভাবিক কোষ বৃদ্ধি পরীক্ষা করে থাকেন। যে অঙ্গগুলোর মধ্যে এন্ডোস্কোপি করা হয় সেগুলো হচ্ছে এই বিষয়গুলো আমরা এন্ডোস্কোপির মাধ্যমে দেখতে পারি। ফুসফুস বুকের কেন্দ্রীয় বিভাজন অংশ, মানে আমাদের যে স্টারনাম, স্টারনাম থেকে তোমার একদম কেন্দ্রীয় বিভাজন অংশ, এইগুলো আমরা দেখা সম্ভব। পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, কোলন, দেখছো একদম কোলন পর্যন্ত যাওয়া যাবে। দেন স্ত্রী প্রজনন অঙ্গ আমরা চেক করতে পারি। দেন উদর বা পেলভিস, হ্যাঁ, তারপর মূত্রনালীর অভ্যন্তর ভাগ, আমাদের যে ইউরেথ্রা, ইউরেথ্রার ভিতরের কোনো তোমার সমস্যা হইলে তো ওই ক্ষেত্রে আমরা এগুলো চেক করতে পারি। দেন নাসাগহ্বর, নাকের চারপাশে সাইনাস, কান ইত্যাদি আমরা এন্ডোস্কোপির মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারি। তো এন্ডোস্কোপি করার সময় যে নল সরাসরি ক্ষত স্থানে প্রবেশ করা হয় সেটি দিয়ে সেই স্থানের স্যাম্পল নিয়ে আসা সম্ভব, এবং প্রয়োজনে এটি ব্যবহার করে কিছু কিছু সার্জারি করা সম্ভব হয়। তো দেখো এরপরে হচ্ছে ইসিজি। ইসিজি এর পুনরূপ হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, হ্যাঁ, ইলেকট্রোকার্ডিওগ্রাম মনে রাখবে, ইসিজি এর পুনরূপটা আসে। ইসিজি এর পুনরূপ হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, শব্দের একটা সংক্ষিপ্ত রূপ। দেন ইসিজি আমাদের মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজকর্মগুলা পর্যবেক্ষণ করে। মানে তুমি একদম আমাদের হৃৎপিণ্ডজনিত যে কোনো যে কোনো রোগের একদম প্রথম যে পরীক্ষা সেটা হচ্ছে ইসিজি। তো তোমার এমনকি এমনি বলা হয়ে থাকে বর্তমানে যে তুমি যে কোনো আহ রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবা, তুমি যাওয়ার আগে একটা ইসিজি করে যাও, তাহলে তোমার জন্য সেটা সুবিধা। নাহলে কি হবে, তুমি যাবা, যাইলেই তোমাকে আগে ইসিজি দিবে একটা, মানে তোমার নর্মাল কন্ডিশনটা জানার চেষ্টা করবে। মানে তোমাকে তো তোমার হৃৎপিণ্ডটা তো বাইরে থেকে দেখা যাচ্ছে না, ডক্টর তোমার বাইরে থেকে তো তোমাকে কোনো ডিসিশন দিবে না। তো দ্যাটস ওয়াই ওনার একটা ইসিজি দরকার পড়বে। তো ইসিজি দেখে তো তুমি উনি উনি তোমাকে যাচাই করবে যে তোমার বাহ্যিকভাবে মানে খুব মানে খুব বাহ্যিকভাবে একটা উনি জাস্ট ধারণা নিবে সব, যে এখানে কোনো সমস্যা হয়েছে কিনা। তো এটা হচ্ছে খুবই প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক একটা ডায়াগনোসিস আমাদের হৃৎপিণ্ডের অবস্থা জানার জন্য। এরপরে ইসিজি যদি হয় তাহলে যে ইসিজি যদি ইসিজির মাধ্যমে যদি ডায়াগনোসিস করতে না পারে এক্ষেত্রে ইটিটি করা হবে। ঠিক আছে, এক্সারসাইজ টলারেন্স টেস্ট যেটা। তো ইসিজি হচ্ছে সবচেয়ে কমন পরীক্ষা, এটা দামও বেশ কম। ইটিটি বেশ ব্যয়বহুল আমাদের একটা পরীক্ষা, ইসিজি বেশ কম স্বল্প মূল্যে করা যায় এটা। তো আমরা জানি আমাদের বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত তৈরি করে। এই সংকেত পেশির মানে এটা সবসময় মনে রাখবো, আমাদের বাইরের কোনো উদ্দীপনা কাজ করে না আমাদের হৃৎপিণ্ডের উপরে, হ্যাঁ, বাইরের কোনো উদ্দীপনা কাজ করে না, হৃৎপিণ্ড নিজে তার উদ্দীপনা বা স্টিমুলেশনটা তৈরি করে। আমাদের এসএ নোড বলা সাইনো অ্যাট্রিয়াল নোড, যেটা ডায়নেট্রিয়ামের উপরে লাগানো থাকে, ডায়নেট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভার যে সংযোগস্থল, ওখানে এসএ নোড নামক একটা নোড থাকে, যেখান থেকে আসলে আমাদের ফার্স্ট স্টিমুলেশনটা শুরু হয়। দেন এটা হচ্ছে আমাদের অ্যাভিনোট অ্যাট্রিভেন্ট্রিকুলার নোড, যেটা সেটাকে দেয়। দেন এটা হচ্ছে বান্ডল অফ হিসকে দেয়, বান্ডল অফ হিস থেকে পার্কিনসি তন্তুতে দেয় পার্কিনসি ফাইবার। তো এই যে অ্যাস্থানোট অ্যাভিনোট বান্ডল অফ হিস, এগুলো হচ্ছে আমাদের এক একটা উদ্দীপনা সৃষ্টিকারী হৃৎপিণ্ডের এক একটা তোমার নোড বলতে পারো। তো এই ক্ষেত্রে আমাদের সাইনোট্রিয়াল নোড যেটা, এটা যদি কখনো সমস্যা হয় তাহলে আমাদের স্টিমুলেশনটা সৃষ্টি হয় না, হৃৎপিণ্ডের প্রপার কাজ করতে পারে না। তো এক্ষেত্রে পেস মেকার বসানো হয় আলাদাভাবে, এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক পেস মেকার, মানে আল্লাহ তাআলা এটা আমাদেরকে দিয়েছেন পেস মেকার হিসেবে। পেস মানে কি, পেস মেকার, পেস মেকার, পেস মানে হচ্ছে উদ্দীপনা, মেকার মানে যে শুরু করে, মানে যে প্রথম উদ্দীপনা শুরু করে। অ্যাসানোটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পেস মেকার, এটা হচ্ছে ন্যাচারাল, সৃষ্টিকর্তা আমাদেরকে এটা দিয়েছেন। যদি সামহাও এটা কোনো কারণে কাজ না করে তাহলে এখানে আমাদের পেস মেকারটা বসানো হয় আলাদাভাবে, হ্যাঁ। তো অনেকের দেখবা অ্যাসানোর যদি সমস্যা হয় তাহলে পেস মেকার সার্জারি করে আলাদা করে বসানো হয়। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের উদ্দীপনা ছাড়া আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত তৈরি করে। এই যে এসআই নোড থেকে বৈদ্যুতিক সংকেত বা সিগন্যালগুলা আলটিমেট অ্যাবে নোডে যায়, অ্যাবে নোড থেকে অ্যাট্রিভেন্ট্রিকুলার নোড থেকে বান্ডল অফ হিস বান্ডল অফ পার্কিনসি ফাইবার, এগুলো থেকে আলটিমেট আমাদের হার্টটা বিট করে আর কি। তো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত তৈরি করে এবং সংকেত পেশির ভিতরে ছড়িয়ে পড়ে। এখানে যে মাসেল আছে, মাসেল এপিকার মায়োকার্ডিয়াম এন্ডোকার্ডিয়াম, এই কার্ডিয়াম আমাদের মাসেলগুলোতে ছড়িয়ে পড়বে, যার কারণে আসলে হৃদস্পন্দন বা হার্টবিটটা হয়। তো আমাদের ইসিজি ইসিজি যন্ত্র ব্যবহার করে আমরা হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেতগুলো শনাক্ত করতে পারি। হ্যাঁ, ইসিজির মাধ্যমে আমাদের বৈদ্যুতিক সংকেতগুলো শনাক্ত করতে পারি। ইসিজির যে তোমরা যদি কারো ইসিজি দেখো তাহলে দেখবা এই জায়গাটাতে আমাদের এরকম একটা ইয়ে থাকে।
এরকম একটা পোর্শন পাবা প্রত্যেকটাতে। এটা আমাদের ভাগ আছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে কিউ। এভাবে আমাদের এখানে কিছু পোর্শন আছে, পি আর পোর্শন, কিউ আর পোর্শন। স্যার সৌরভ এটা কে রাখে? বুঝি না। তো এই জায়গাটাতে আমাদের বিভিন্ন পোর্শন বিভিন্ন কিছু ইন্ডিকেট করে, হ্যাঁ। তো এগুলা দেখে আমরা প্রাথমিকভাবে চিকিৎসক বা ডক্টর এটা যাচাই করতে পারবো এখানে কোনো হার্ট তোমার এরিথমি আছে কিনা, ঠিক আছে। তারপর কোনো ব্লক আছে কিনা, 1 ডিগ্রি ব্লক, 2 ডিগ্রি ব্লক, 3 ডিগ্রি ব্লক, সবকিছু কিন্তু যাচাই করা সম্ভব ইসিজির এই পেপারটা দিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের খুবই স্বাভাবিক একটা পরীক্ষা, হৃৎপিণ্ডজনিত। তো ইসিজি করতে হলে আমাদের বৈদ্যুতিক সংকেতগুলো গ্রহণ করে শরীরে ইলেকট্রোড লাগাতে হবে, তাহলে এখানে ইলেকট্রোডগুলো লাগাইতে হবে। তো ইলেকট্রোড আছে কতগুলা। তো দুই হাতে দুটা, দুই পায়ে দুটা, ছয় এবং 6টা হৃৎপিণ্ডের অবস্থান সংলগ্ন বুকের মধ্যে লাগানো হয়। প্রত্যেকটা ইলেকট্রোড থেকে বৈদ্যুতিক সংকেত গ্রহণ করা হয়। এই সংকেতগুলোকে যখন ছাপানো হয় তখন সেটাকে ইলেকট্রোকার্ডিওগ্রাম বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছ এরকম আমাদের কিছু পোর্শন, এখানে একটি ইসিজি পেপার দেওয়া আছে। একজন সুস্থ মানুষের প্রত্যেকটি ইলেকট্রোড থেকে পাওয়া বৈদ্যুতিক সংকেত একটা স্বাভাবিক নকশা থাকে, মানে এখানে যে স্বাভাবিক পি কিউ আর এখানে স্বাভাবিক নকশা থাকবে। যদি কোনো মানুষের হৃৎপিণ্ড অস্বাভাবিক অবস্থা দেখা যায়, দেখেন এখানে আমাদের নকশাগুলোতে ব্যতিক্রম তৈরি হবে, তাইলে বোঝা যাবে যে এখানে কোনো সমস্যা হয়েছে। তো সাধারণ কোনো রোগের কারণ হিসেবে বুকের ধড়ফড়ানি, অনিয়মিত বা দ্রুত হৃদস্পন্দন যেটাকে আমরা এরিথমিয়া বলি, দেন বুকে ব্যথা বা যেটাকে অ্যানজাইনা বলি। তো এগুলার কারণে ইসিজি করা হয়। এছাড়া নিয়মিত চেক আপ করার জন্য বা বড় অপারেশনের আগে ইসিজি করে নেওয়া ইসিজি সাহায্য নেওয়া হয়। হৃৎপিণ্ডের যেসব ইসিজি করা হৃৎপিণ্ডের যেসব ইসিজি করা যায় সেগুলো হচ্ছে, তাহলে দেখো, হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন, মানে হৃৎপিণ্ডের স্পন্দনটা বেশি হইতে পারে, কম হইতে পারে, হ্যাঁ। বেশি হইতে পারে, কম হইতে পারে। দেন হার্ট অ্যাটাক হলে আমাদের ইসিজি করা হয় প্রাথমিকভাবে। দেন হৃৎপিণ্ডের আকার বড় হয়ে গেলে ইসিজি করা হয় আমাদের অবস্থাটা জানার জন্য। তো ইসিজি মেশিনটা অত্যন্ত সহজ সরল মেশিন, কিন্তু এটি ব্যবহার করলে মানুষের ভিতরেকার হৃৎপিণ্ডের অবস্থান অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে একজন রোগীর চিকিৎসার জন্য এটা ব্যাপক ব্যবহার করা হয়। মানে এটা সবচেয়ে সহজ সরল ভাবে এটা ইউজ করা যায়, খুবই কম দাম এটা আমাদের করা। তো এই জন্য এটা প্রাথমিক একদম ডায়াগনোসিস আমাদের হৃৎপিণ্ডের স্বাভাবিক অবস্থাটা জানার জন্য আর কি। সেজন্য যে কোনো তোমার হৃৎপিণ্ড বিশেষজ্ঞর কাছে যাওয়ার আগে অবশ্যই একটা ইসিজি করে যাও, 400-500 টাকা, 300-400 টাকা খরচ করে। তাহলে মানে ডক্টর সহজে বুঝতে পারবে, ডায়াগনোসিস করাটা ইজিয়ার হবে তার জন্য। এরপর আসো ইটিটি, এক্সারসাইজ টলারেন্ট টেস্ট ইজ ওয়ান টাইপস অফ ইসিজি বাট হোয়েন ইউ ইনভলভড ইন এক্সারসাইজ। যখন তুমি এক্সারসাইজে থাকবা তখন ইসিজি এর সিমিলার যখন আমাদের একটা টেস্ট হবে তখন এটার নাম হয়ে যায় ইটিটি। ঠিক আছে, ইটিটি এর পুনরূপ কি? এক্সারসাইজ টলারেন্ট টেস্ট। এক্সারসাইজ টলারেন্ট টেস্ট। তো এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটিটি। আমাদের ব্যায়াম বা অনুশীলন করার সময় ইসিজি করাটাকে ইটিটি বলা হয়। তো স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ড থেকে যে বৈদ্যুতিক সংকেত আসে সেখানে অনেক সময় হৃৎপিণ্ডের প্রকৃত অবস্থাটি বোঝা যায় না। তাহলে যখন আমাদের হৃৎপিণ্ড থেকে তোমার যে বৈদ্যুতিক সংকেত আসে ইসিজি এর মাধ্যমে, সেখান থেকে প্রকৃত অবস্থাটা বোঝা যায় না। মানে মনে রাখবা, ইটিটি করা হয় পেশির অবস্থা জানার জন্য, মূলত মাসেল, আমাদের হৃৎপিণ্ডের যে মাসেল এপিকার্ডিয়াম, মাইকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এগুলো ঠিকঠাক আছে কিনা এটা মেনলি জানার জন্য আমাদের ইটিটিটা করতে হয়। ঠিক আছে। কার্যক্ষমতা, এখানে মাসেল গুলো ঠিকঠাক ভাবে কাজ করতে পারতেছে কিনা এটা ডিপলি জানার জন্য আমাদের ইটিটিটা করা হয়। তো রোগীকে বাড়তি শারীরিক শ্রম বা ব্যায়াম করানো হলে হৃৎপিণ্ডের উপর বাড়তি চাপ পড়ে। মানে এটা দেখবে একটা ট্রেডমিলের উপরে, একটা ট্রেডমিল থাকে, ওই ট্রেডমিলের উপরে হাঁটতে থাকে মানুষটা। ট্রেডমিলের উপরে হাঁটতে থাকবে এবং ওনার গায়ে কিছু ইলেকট্রোড লাগানো থাকবে, বুকে হাতে পায়ে ইলেকট্রোড লাগানো থাকবে, দেন এখান থেকে আমাদের রিডিং নেওয়া হবে। তো এটা মূলত এক্সারসাইজ করানো হবে তাকে, মানে হাঁটার সময় দৌড়াইতে দিবে, হাঁটতে দিবে, ওই সময় আমাদের এখানে রিডিং গুলো নেওয়া হবে। তো তারপর যখন আমাদের হৃৎপিণ্ডের উপর বাড়তি চাপ পড়ে তখন হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সক্রিয়তা, স্পন্দনের হার, ছন্দময়তা দেখে হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে আংশিক অবরুদ্ধ অবস্থা থাকলে সেটা অনেক সময় ইটিটি করে শনাক্ত করা যায়। তো ইটিটি করার সময় রোগীকে বাড়তি কায়িক পরিশ্রম করানোর জন্য স্থির সাইকেল চালাতে হয় বা ট্রেডমিলে হাঁটতে হয়। ঠিক আছে। তো এগুলো অনেক মুভিতে দেখা যায়, করা যায়। তো পরীক্ষার সময় সাইকেলের চাকার গতি ধীরে ধীরে বাড়ানো হয় এবং ট্রেডমিলের ঢাল বাড়ানো হয়। এই বাড়তি পরিশ্রমের কারণে রোগীর হৃৎপিণ্ড কিরকম প্রতিক্রিয়া করছে সেটা ইসিজি রেকর্ড করা হয়। মানে ইটিটি মানে হচ্ছে এই ক্ষেত্রে তুমি ওয়ান টাইপস অফ ইসিজি, এই ক্ষেত্রে তুমি এক্সারসাইজ টলারেন্ট টেস্ট, মানে এক্সারসাইজ করার সময় যে ইসিজি, এটাই মূলত আমাদের এক প্রকার ইটিটি। তো সাধারণত একজন ডাক্তার সার্বক্ষণিকভাবে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করতে থাকেন। তো এক্ষেত্রে ইটিটি পরীক্ষার সময়, অনুশীলনের সময় আমাদের রোগীর হৃৎপিণ্ডের যে পরিবর্তনগুলো হয় ইসিজিতে একজন সেগুলো ডাক্তার শনাক্ত করে রোগীর চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। এরপর আসা, এখন তো আমরা ডায়াগনোসিসটা পড়লাম, হ্যাঁ। আমরা ওই যে মনে করো একটা রোগ হইলো, আমরা
পদার্থবিজ্ঞানকে ইউজ করে আলটিমেটলি সেটা বায়োলজির সাথে সমন্বয় করে আমরা জানতে পারলাম কি রোগ হয়েছে, সেটা ডায়াগনোসিস বা শনাক্ত করতে আমরা ব্যবহার করছি। এখন আমাদের রোগ নিরাময়েও কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানটা ইউজ হয়। মানে তোমার একটা রোগ হয়েছে, তুমি ওই রোগটাকে শনাক্ত করলা, দেন ওই রোগটা মানে নিরাময়ে বা ট্রিটমেন্টে তোমার আমাদের আবার এই ফিজিক্সের ব্যবহারটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো ফিজিক্সের রোল কিন্তু চারিদিকে আছে। ফিজিক্স ইন ট্রিটমেন্ট, রেডিওথেরাপিতে আমরা এটা ইউজ করতে পারি। রেডিওথেরাপি হচ্ছে রেডিয়েশন থেরাপি এর শব্দটি সংক্ষিপ্ত রূপ। রেডিওথেরাপি হচ্ছে কোনো চিকিৎসায় তেজস্ক্রিয় বিকিরণের ব্যবহার, মানে এক্ষেত্রে আমরা তেজস্ক্রিয় বিকিরণ ইউজ করব। তো এটা মূলত ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, মূলত ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। আমরা জানি এই যে কেমো দেওয়া হয়, কেমোথেরাপি ওয়ান টাইপস অফ রেডিওথেরাপিতে। তো রেডিওথেরাপিতে সাধারণত উচ্চ ক্ষমতার এক্সরে ব্যবহার করে ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়। মাথায় রাখবা, এক্ষেত্রে উচ্চ ক্ষমতার এক্সরে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা কিন্তু বেশ আবার তোমার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যাদেরকে মনে করো ক্যান্সার যদি এরকম কেউ থাকে আশেপাশে, তাহলে দেখবা যদি কেমো দেওয়া হয় তাদের মাথার চুল পড়ে যায়, অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে দীর্ঘদিন ধরে। এগুলো কেমো দেওয়ার কারণে কিন্তু হয়, হ্যাঁ। তো এই এক্সরে ক্যান্সার কোষের ভিতরকার ডিএনএ ধ্বংস করে কোষের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা নষ্ট করে দেয়। ঠিক আছে, তো ক্যান্সার কোষের যে ডিএনএ ওটাকে ধ্বংস করে দেয়। ক্যান্সার মানে কি, এক্ষেত্রে আমাদের মেটাস্টেসিস হবে, টিউমার হয়ে টিউমার থেকে আমাদের অ্যাবনর্মাল ডিএনএ সিকোয়েন্স সৃষ্টি হবে, মানে মানে কোষ বিভাজনের সময় আমাদের অ্যাবনর্মালিটিস হবে আর কি। তো এটা আলটিমেটলি টিউমারের দিকে নিয়ে যাবে। টিউমার থেকে যখন এটা মেটাসিস হবে, টিউমার ছড়ায় পড়বে, তখন এটা কার্সিনোজেনিক হয়ে সামহাও ক্যান্সারের দিকে আস্তে আস্তে যাবে। তো ওই ক্ষেত্রে ক্যান্সারের ডিএনএটা যদি ধ্বংস করতে পারে, তাহলে আমাদের ক্যান্সারটা নির্মূল করা সম্ভব, তাছাড়া কোনোভাবে সম্ভব হয় না। তো এক্ষেত্রে আমাদের রেডিওথেরাপির মাধ্যমে এখানে ডিএনএটাকে ধ্বংস করে ফেলা হয়, ক্যান্সার কোষে আক্রান্ত যে ডিএনএ, ক্যান্সার কোষের যে সেল, ওই সেলের ডিএনএ গুলোকে ধ্বংস করে ফেলা হবে। তো একটা টিউমারকে সার্জারি করার আগে ছোট করে নেওয়ার জন্য, সার্জারির পরে টিউমারটার অবশিষ্ট অংশ ধ্বংস করার জন্য রেডিওথেরাপি ব্যবহার করা হয়। তো বাইরে থেকে রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করার জন্য সাধারণত একটা লিনিয়ার এক্সালেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতার এক্সরে তৈরি করা হয়। তো এক্ষেত্রে এইটার নাম মনে রাখতে পারে, লিনিয়ার এক্সালেটর কোথায় ব্যবহার করা হয়, কোন চিকিৎসায় ব্যবহার করা হয়, রেডিওথেরাপির যন্ত্রে ব্যবহার করা হয়। শরীরে যেখানে টিউমারটি থাকে সেদিকে তাক করে আমাদের তেজস্ক্রিয় বিমটি পাঠানো হয়, এবং বিমটি শুধু ক্যান্সার কোষে ধ্বংস করে দেয় না, তার বিভাজন ক্ষমতা নষ্ট করে দেয়। এটা পুরোপুরি তার বিভাজন ক্ষমতা নষ্ট করে দিবে। বিমটি শুধু ক্যান্সার আক্রান্ত জায়গায় পাঠানো সম্ভব হয় না বলে আশেপাশের কিছু সুস্থ কোষকে ধ্বংস করে। রেডিওথেরাপি বন্ধ হওয়ার পর সুস্থ কোষগুলো আবার সক্রিয় হতে শুরু করে। মানে যে সবসময় তুমি এখানে আমাদের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করবে তা না, এর আশেপাশে যে কয়েকটা সুস্থ কোষ আছে, এই সুস্থ কোষকে সে নষ্ট করবে, এবং আস্তে আস্তে এগুলা আবার পরবর্তীতে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে আসবে আর কি। তো এবার আসে আইসোটোপের ব্যবহার। তো আমরা আইসোটোপ কি জানি, আশা করি আইসোটোপ মানে হচ্ছে আমাদের যেগুলা প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, হ্যাঁ, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো সবসময় মনে রাখবা, আসে পরীক্ষায়। আইসোটোন, আইসোবার। তো আইসোটোন, আইসোটোপ, আইসোবার, দেখো আইসোটোপের পর লাস্টে পাওয়া আছে না, এক্ষেত্রে তুমি মনে রাখবা আইসোটোপ মানে যেসব মৌলের মাঝে প্রোটন সংখ্যাটা সমান। প্রোটন সংখ্যা সমান মানে এক্ষেত্রে একই মৌলের হবে তারা। আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান, আইসোবার মানে ভর সংখ্যা সমান। তো আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান পাবে এদের। তো তোমরা জানো একটা পদার্থের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা ভিন্ন হলে তাহলে প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান মানে কি, নিউট্রন সংখ্যা ভিন্ন হবে। নিউটন সংখ্যা ভিন্ন মানে কি, এবার ভর সংখ্যা ভিন্ন, কারণ আমরা জানি প্রোটন প্লাস নিউট্রনের যোগফলই হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান মানে হচ্ছে নিউট্রনের সংখ্যা ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন মানে আবার ভর সংখ্যা ভিন্ন। তো যখন আমাদের নিউটনের সংখ্যা ভিন্ন হয়, নিউটনের সংখ্যা ভিন্ন হয়, তখন সেই মৌলিক পদার্থকে আমরা আইসোটোপ বলি। প্রকৃতিতে অনেক মৌলের বিভিন্ন আইসোটোপকে স্বাভাবিকভাবে তেজস্ক্রিয় হিসেবে পাওয়া যায়, আবার নিউক্লিয়ার বিক্রিয়া করে তেজস্ক্রিয় আইসোটোপ বানানো সম্ভব হয়, মানে নিউক্লিয়ার রেডিয়েশন বিক্রিয়া করে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ বানানো সম্ভব হয় ল্যাবরেটরিতে। তো চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় আমাদের এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, আমাদের ক্যান্সার নিরাময়ে কিন্তু এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তো এই আইসোটোপগুলো রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। আমাদের এই আইসোটোপ একটা নাম দেওয়া আছে, কোবাল 60, এই যে দেওয়া আছে, এটা আসে পরীক্ষায়। কতবার যে আসছে। শরীরের কোনো কোনো অঙ্গে মাঝে মাঝে আলাদাভাবে আলাদাভাবে বিশেষ কোনো পদার্থ যোগ করা পদার্থ যুক্ত হয়, সেই যৌগিক পদার্থের পরিমাণ দেখে অঙ্গটা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হয়। যৌগটার পরিমাণ বোঝার জন্য যৌগটার কোনো পরমাণুকে তার একটা তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে পাল্টে দেওয়া হয়, এবং সেই তেজস্ক্রিয় আইসোটোপটি বিকিরণ থেকে নির্দিষ্ট অঙ্গে যৌগের পরিমাণটা বোঝা যায়। তাহলে এখানে কথাবার্তাগুলো দেওয়া আছে, আপনি পড়ে দেখবা। আমাদের লাগবে মূলত এখানে ভিতরের তথ্যগুলো। তো তেজস্ক্রিয় অ্যাসিড ব্যবহার করে একটা চমকপ্রদ বা এফইটি, পজিট্রন ইমিশন টমোগ্রাফি। পজিট্রন সম্পর্কে তোমাদের ধারণা নাই আপাতত, এতটুকু জানো যে আমাদের পজিট্রনের পূর্ণরূপটা কি, এটা বলে যে আসতে পারে তোমাদের এবারে আসবে না। তো তেজস্ক্রিয় অ্যাসিডটি পজিট্রন বিকিরণ করে।
তো এই যে পজিট্রন ইলেকট্রনের প্রতি কণা, এটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি দুটো গামা রে হিসেবে বিপরীত দিকে বের হয়ে আসে। কাজেই বিপরীত দুটো নির্দিষ্ট শক্তির গামা রে শনাক্ত করে পজিট্রন কোথা থেকে বের হয়েছে সেটা বের করে নেওয়া হয়। তো দেখো আমাদের গ্লুকোজের ভিতর পজিট্রন বিকিরণ করে সেরকম একটা আইসোটোপ যুক্ত করে দিলে পিইটি ব্যবহার করে আমরা মস্তিষ্কে কোথায় কতটুকু গ্লুকোজ জমা আছে সেটা বের করতে পারি। তাহলে দেখো আমাদের যে পজিট্রন বা পজিট্রনের ব্যবহার বা পিইটি, পজিট্রন ইমিশন টমোগ্রাফির মাধ্যমে আমরা কিন্তু মস্তিষ্কে কতটুকু গ্লুকোজ আছে সেটা কিন্তু যাচাই করতে পারি। হ্যাঁ, তো এই তথ্য থেকে কোনো সময় আমাদের মস্তিষ্কের কোনো অংশ বেশি ক্রিয়াশীল হলে বেশি গ্লুকোজ ব্যবহার করেছে এবং সেই তথ্য বের করা সম্ভব। পিইটি প্রযুক্তি মানুষের মস্তিষ্কের কর্মপদ্ধতি বের করার ব্যাপারে যুগান্তকারী ভূমিকা রাখছে। এখান থেকে এগুলা লেস ইম্পর্টেন্ট, কোনো খালি কোয়েশ্চেন আসে না। সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে এই জায়গাটা থেকে। মানে তোমাদের শুধু এসএসসি তে না, আমি মেডিকেল অনেকবার দেখেছি কোয়েশ্চেনটা আসে কোবাল হিস্ট্রি, আমাদের কোয়েশ্চেন ব্যাংক আর কি, বা ভার্সিটিতে অ্যাভেলেবেল আসে এই কোয়েশ্চেনটা। এইচএসসি তে তোমার বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতে প্রচুর পরিমাণ আসে। কোবাল 60, আয়োডিন 131, যে থাইরয়েড চিকিৎসা বের করা হয়, এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে। তো কোবাল 60 ব্যবহার দেখো, কোবাল 60 থেকে যে গামা রশ্মি নিঃসৃত হয়, এই গামা এটা আমাদের ক্যান্সার কোষকে ধ্বংস করে এটা। হ্যাঁ, এটা ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করে। তাহলে কোবাল 60টা ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করে। আয়োডিন 131 আইসোটোপটা থাইরয়েডের চিকিৎসা ব্যবহার করা হয়। থাইরয়েডের চিকিৎসা ব্যবহার করা হয়। আরেকটা সবচেয়ে বিশেষ আছে ফসফরাস 32, রক্তের লিউকেমিয়া ক্যান্সারে আমাদের ব্যবহার করা হয়। হ্যাঁ, রক্তের লিউকেমিয়া চিকিৎসায় আমাদের ক্যান্সারে আমাদের এটা বের করা হয়। তাহলে তিনটা তথ্য জাস্ট। কোবাল 60টা কোথায় বের করা হয়? কোবাল 60 বের করা হয় আমাদের তোমার ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য, রক্তের ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য কোবাল 60। আয়োডিন 131 থাইরয়েড গ্রন্থির আমাদের যে থাইরয়েডের যে চিকিৎসা, থাইরয়েডের চিকিৎসা বের করা হয়। লিউকেমিয়া ফসফরাস 32 বের করা হচ্ছে আমাদের লিউকেমিয়া চিকিৎসা, লিউকেমিয়া বা রক্তের ক্যান্সার। লিউকেমিয়া হচ্ছে কি আমাদের যে তোমার ডব্লিউবিসির সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, এত বেশি বেড়ে যাবে যে সেটা আমাদের তোমার আরবিসি কে কমাই দিবে, আরবিসি কে সে তোমার বক্ষণ করবে, কমাই দিবে আলটিমেটলি। তো সেটা হচ্ছে লিউকেমিয়া ক্যান্সার। আর এনিমিয়া হচ্ছে আমাদের শুধু আরবিসি কমে যাওয়া, আরবিসি কমে যাওয়া হচ্ছে এনিমিয়া। আর লিউকেমিয়া হচ্ছে একটা ক্যান্সার, এনিমিয়া হচ্ছে যে কোনো কারণে, এটা যে কোনো পজিশন হইতে পারে। সাপোজ প্রেগন্যান্সির সময় কিন্তু এনিমিয়া হয়। এনিমিয়া হলে আমাদের দেখো না, আমাদের যখন ডেলিভারির সময় আসে তখন কিন্তু, বা আমাদের একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যারা প্রেগন্যান্সি থাকে, প্রেগন্যান্ট অবস্থায় থাকে, তাদের রক্ত দিতে হয়, ব্লাড দিতে হয়। কেন? আমাদের ওই সময় এনিমিয়াটা হওয়া স্বাভাবিক একটা ইয়ে ধরা হয়। বাট লিউকেমিয়াটা কিন্তু অস্বাভাবিক, এটা ক্যান্সারকে নির্দেশ করে লিউকেমিয়াটা। এই ক্ষেত্রে আমাদের ডব্লিউবিসিটা বেড়ে যায়। আর এনিমিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার শুধুমাত্র ইয়ে হয়, আমাদের যে লোহিত রক্তকণিকা আরবিসি ওটা জাস্ট কমে যায়, যার কারণে আমাদের রক্ত স্বল্পতা, বাংলা হচ্ছে এনিমিয়ার বাংলা হচ্ছে রক্ত স্বল্পতা, রক্ত স্বল্পতা হয়, জাস্ট আরবিসিটা কমে যায়। আর লিউকেমিয়ার ক্ষেত্রে বেড়ে যাবে ডব্লিউবিসি, ডব্লিউবিসি বেড়ে যাবে, ওই ডব্লিউবিসিটা এত বাড়বে যে এটা আরবিসিটা কমাই দিবে। তো যার কারণে আলটিমেটলি আমাদের রক্তের ক্যান্সার হয়, এটাকে বলা হচ্ছে লিউকেমিয়া। ঠিক আছে। তো আমাদের ইয়াদেরটা মূলত এত বেশি তথ্যবহুল যে ভালোভাবে পড়া লাগবে একটু। আহ এতটুকুই আর কি এখানে। সিকিউ খুবই কম আসে, তারপরেও একটু দেখবা কি কি আসে না আসে। দেখো এখানে ভ্রূণ সম্পর্কে স্টোরি দাঁড়াবে, আলট্রাসোনোগ্রাফির ভূমিকা, ওই যে বললাম এখানে জাস্ট কাজগুলো আসবে, আলট্রাসোনোগ্রাফি কি কি কাজে ব্যবহার করা হয় না করা হয়, মানে ভ্রূণের আকার কেমন, ভ্রূণের অবস্থান স্বাভাবিক আছে কিনা, ভ্রূণের অ্যাবনর্মালিটিস ঠিকঠাক আছে কিনা, সবগুলা যাচাই করতে পারবা আমাদের এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে। ঠিক আছে। তো এই ক্ষেত্রে এরপরে ডাক্তার বোনের অবস্থান জানার জন্য তিনি করা হয়, এবং ডাক্তারের বোন সম্মুখে স্পষ্ট জানান অন্য কোনো পদ্ধতি করা যাবে কিনা। এক্ষেত্রে আমরা জানি এক্সরে করা যায়, বাট এক্সরের মাধ্যমে ভ্রূণের ইয়েটা করা ঠিকঠাক হবে না। এছাড়া আমাদের এমআরআই করতে পারা যায়, এমআরআই। দীর্ঘদিন ধরে কাশিতে ভুগতে থাকা, এক্সরে রিপোর্ট দেখে সিটি স্ক্যান করা ইয়ে দিলেন। দেন অধ্যাপক লিখিত সিটি স্ক্যান কি ধরনের উপকার আসতে পারে। তাহলে সিটি স্ক্যান সম্পর্কে তোমার সিটি স্ক্যানের যে ব্যবহার ওগুলা সুন্দরভাবে লিখে দিবা, যা যা জানো কথাবার্তাগুলো সুন্দরভাবে ধাপে 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 লিখে দিবা। অধ্যাপক লিখিত সিটি স্ক্যানের বিকল্প হিসেবে এমআরআই এর ব্যবহার সম্ভাবনা ব্যাখ্যা করে। তাহলে সিটি স্ক্যান থেকে এমআরআই ইজ মোর দেন বেটার। হোয়াই? সিটি স্ক্যানে কিন্তু আমাদের এক্সরেটা ব্যবহার করা হয় একরকম ভাবে, তাই না? সিটি স্ক্যানে এক্সরেটা ব্যবহার করা হয়, সিটি স্ক্যানে এক্সরেটা ব্যবহার করা হয়, বাট এমআরআই তে এক্সরে ব্যবহার করা হয় না, তাই এমআরআই ইজ মোর সিকিউর। ঠিক আছে, সিটি স্ক্যান থেকে এমআরআইটা অনেক বেশি সিকিউর এবং সেফ বলা যায়। ঠিক আছে। আর সিটি স্ক্যানের একটা সুবিধা হচ্ছে কি, সিটি স্ক্যানের সুবিধা আছে এখানে আমরা 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল বিভিন্ন তোমার ইমেজ পাই, এটার একটা সুবিধা আছে। বাট সেফেস্টের দিক থেকে চিন্তা করলে এমআরআই ইজ বেস্ট।
তো এখানে আমাদের সিকিউ সলভ করার মধ্যে কিছুই নাই, এখন তোমরা ভালোভাবে একটু পড়বা। এটা সময় নিয়ে পড়তে হবে একটু। এরপরে আমরা অন্য কোনো অধ্যায় নিয়ে শুরু করবো আর কি, হ্যাঁ।